মানুষটা বিজনেসে তুখর হলেও মনের ব্যাপারে একদমই কাঁচা। একটা মেয়ের মনে এরকম পরিস্থিতিতে কেমন লাগতে পারে সেটা বোঝে না সে। তাই তো এখন ভয়ে আছে। মায়া হলো অনিমার। ধ্রুবর দিকে তাকালো, একটা মিষ্টি হাসি পরিয়ে দিল নিজের ঠোঁটে। এতটুকুই অনেক ছিল ধ্রুবর বুঝতে যে অনিমা মোটেও আপসেট না। নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল। এসে অনিমার উল্টো পাশের সিটে বসলো। সে তো দিল অনিমা, তবে ধ্রুবকে আশ্বস্ত করতে গিয়ে নিজের ভেতর ভেতর নিজে নার্ভাস হয়ে গেল। গালগুলো গরম হচ্ছে অনুভব করলো। আরিশা হঠাৎ করে হাঁচি দেয় অনিমার। ধ্রুব দুজনেরই মনোযোগ পড়ল আরিশার ওপর। জড়িয়ে নিল ওকে অনিমা। আম্মু হাঁচি দিচ্ছ কেন তুমি? ঠান্ডা লেগেছে আন্টি। অনিমা ধ্রুবর দিকে তাকালো, দেখলো চিন্তায় গম্ভীর হয়ে আছে ধ্রুবর মুখ। আরিশার দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে। নার্গিস, আফসারা নার্গিস একটু দূরেই দাঁড়িয়েছিল। ধ্রুবর এক ডাকে দৌড়ে এলো নার্গিস। জি স্যার। বাবুর ঠান্ডা লেগেছে কখন থেকে? স্যার? আপনি জানেন না এই ব্যাপারে কিছু? না স্যার। রাগান্বিত দৃষ্টিতে নার্গিসের দিকে তাকালো ধ্রুব। তারপর আবার আরিশাকে দেখলো। ফোন হাতে নিল ও। ঝট করে অনিমার কোল থেকে নেমে ধ্রুবর কোলে যেয়ে বসলো আরিশা। বাবা, ডক্টর আঙ্কেলকে ফোন করো না প্লিজ। আমি ঠিক আছি, একদম ঠিক আছি। আর তুমি নার্গিস খালামণিকেও বকা দিবে না। আমি এই ফার্স্ট স্নিজ করলাম। তার আগে আমি নিজেও তো বুঝিনি যে আমার কোল্ড হয়েছে। ধ্রুব আরিশাকে ভালো করে জড়িয়ে নিয়ে ওর কপালে আর গালে নিজের হাত রাখলো। একটু শিথিল হলো ওর মেজাজ। মা জ্বর নেই, বাট মা আপনাকে আরও কেয়ারফুল থাকতে হবে। দিদা নেই এখানে। বাবা তো আপনার ঠিকভাবে কেয়ার করতে পারে না মা। বাবা এইসব জানে না কেমনে করতে হয়। আর বাবা যদি দেখে তার বেবি আরিশা অসুস্থ হয়ে পড়েছে, তাহলে বাবাও তো সিক হয়ে যাবে। আরিশা খিলখিল করে মুখে হাত দিয়ে হেসে দিল। অবাক চোখে ওকে দেখলো ধ্রুব। এভাবে হাসছো কেন মামুনি? জানো বাবা, তোমার আর আন্টির মধ্যে অনেক মিল। অনিমা সতর্ক হয়ে গেল আরিশার কথায়। ধ্রুব ক্ষণিকের জন্য অনিমার দিকে হেসে তাকিয়ে আবার আরিশার দিকে মন দিল। কিভাবে বলো তো মা? তুমি আর আন্টি দুজনেই যখন আমাকে অনেক আদর করতে চাও, তখনই আমাকে আপনি বলে ডাকো। ধ্রুব আর অনিমা তাল দিল আরিশার হাসির সাথে। এর মাঝেই এক মায়াবী দৃষ্টি দিয়ে অনিমাকে দেখেও নিল ধ্রুব। সন্ধ্যা পার হলে আরিশাকে পড়াতে হুজুর চলে আসলো। আরিশা পড়তে চলে গেলে অনিমা উঠতে চাইল, ধ্রুবর কাছে গেল। আজ আসি। রাতের ডিনার করে যান। না, আজ না। আসলে আমার ফ্ল্যাটমেট কে কিছু জানাইনি তো। ও আবার আমার জন্য ওয়েট করবে। আচ্ছা চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমি একাই চলে। ধ্রুব চোখ বড় বড় করে অনিমার দিকে কপট রাগ নিয়ে তাকালো। চুপ হয়ে গেল অনিমা। ঠোঁট টিপে হেসে ফেল। আপনি দাঁড়ান, আমি গাড়ির চাবি নিয়ে আসছি। 10 মিনিট পরে অনিমার ফ্ল্যাটের সামনে এসে গাড়ি থামলো ধ্রুব। গাড়ি বন্ধ করে বাম দিকে তাকাতে দেখলো ওর দিকে তাকিয়ে আছে অনিমা। হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কি দেখছেন এভাবে? আপনি আরিশাকে নিয়ে অনেক টেনশনে পড়ে গেছেন, তাই না? দীর্ঘশ্বাস ফেলল ধ্রুব। আপনি বুঝে ফেলেছেন? আপনাকে বোঝা অতটাও কঠিন না। বিকেল থেকে আপনার চেহারায় এই একই ভাব ঝুলে আছে। আগে এভাবে টেন্সড হতে দেখিনি আপনাকে। হুম। আরিশার হাঁচি দেওয়া মানেই জ্বরের আগাম বার্তা। যখনই আরিশার ঠান্ডা লাগে ও হাঁচি দেয়, তারপরে জ্বর অ্যাটাক করে ওকে। এ পর্যন্ত সব বাড়ি একই অবস্থা হয়েছে ওর। এবার তাই ভয় হচ্ছে, যদি বাবুর জ্বর আসে, একে তো সেটা আমি সহ্যই করতে পারি না, তার উপরে একা কিভাবে সামলাবো কিছুই বুঝতে পারছি না। মাও নেই পাশে। ধ্রুবর জন্য সেই সময়টাই খুব মায়া লাগলো অনিমার। সেই অনুভূতিতেই হাত রাখলো ও ধ্রুবর হাতে। আমি আছি আপনার পাশে। অনিমার দিকে তাকালো ধ্রুব। মেয়েটার দু চোখে সেই আস্থার উপস্থিতি পেল ওর দিকে। হেসে কথা চালিয়ে গেল অনিমা। আপনি আগে থেকে এত ভয় পাচ্ছেন কেন? হয়তো আসলেই আরিশার ঠান্ডা লাগেইনি, এমনি একবার হাঁচি দিয়ে ফেলেছে। কই, পরে তো আর হাঁচি দিল না। আর আল্লাহ মাফ করুক, যদি আরিশার একটু শরীর খারাপ হয় তাহলে আমি তো আছি। ডাক্তার না হলেও বাচ্চাদের খেয়াল রাখতে ভালোই পারি আমি। আরিশা বেবিকে আপনি আর আমি দুজন মিলে দেখে রাখবো। অনিমার কথায় আশ্বস্ত হলো ধ্রুব। শান্তির একটা হাসি পড়ে নিল মুখে। অনিমা তাই দেখে বলল, যাক বাবা, সেই টেনশনে পড়া চেহারাটা তো আপাতত উধাও হয়েছে। এখন আমি তাহলে শান্তিমতো রাতে ঘুমাতে পারবো। আমি তাহলে আজ আসি। কিন্তু অনিমা নামতে যেয়েও পারল না। ধ্রুব শক্ত করে ওর হাতটা ধরে রেখেছে। অনিমা ঘুরে ওর দিকে তাকাতে ধ্রুবর চোখে চোখ পড়ে গেল।
থ্যাঙ্কস ফর কামিং ইনটু মাই লাইফ অর্ণিমা। ইউ হ্যাভ মেড ইট বিউটিফুল অ্যাগেন। লজ্জার ভালো লাগার এক মিষ্টি মিশ্রণে ঠোঁটে হাসি আনল অর্ণিমা। ধ্রুব ততক্ষণে ওর হাত ছেড়ে দিয়েছে, তাকিয়ে আছে অর্ণিমার দিকে অপলকে। চুপচাপ অর্ণিমা নেমে গেল গাড়ি থেকে আর দাঁড়িয়ে রইল যতক্ষণ গাড়িটা অন্ধকারে মিশে না যায়। রাহেলা বেগম রাতে ডিনার করে বাড়ির পেছনেই পর্চে বসে আছেন। দেশে গরম পড়ে গেলেও নিউ ইয়র্কে এখনও বেশ ঠান্ডা, তাই বেশি একটা বের হয় না বাহিরে তিনি। তবে এই পর্চটা তার খুব পছন্দ হয়েছে। এখানে বসে সামনের উঠানটা দেখতে ভালোই লাগছে তার। আজ সারাদিন ধ্রুবর সাথে কথা হয়নি। ছেলে আর নাতনির কথা খুব মনে পড়ল রাহেলা বেগমের। ফোন লাগালেন তিনি। বাংলাদেশে তখন সকাল। ধ্রুব অফিসের কাজ করছিল যখন মায়ের কল পেল। হ্যালো মা, কেমন আছো তুমি? ভাইকে পেয়ে আমাদের ভুলেই গেছো দেখি। 2 দিন তোমার সাথে কথা হয়নি। হাসলেন রাহেলা বেগম। সরি আব্বু, ফোন না দিতে পারার জন্য। আসলে ব্যস্ত হয়ে পড়েছি এখানে এসে। তুই ঠিকই বলেছিস, এই ভিনদেশে আমাদের ধরনের একটা বিয়ে অ্যারেঞ্জ করা আসলেই কষ্টকর। বেচারা মিন্টু, ওর অনেক চাপ পড়ে গেছে। আমি আর শেলি আসাতে তাই ভালোই হয়েছে ওর জন্য। তা তো সব ঠিক আছে, তবে নিজের শরীরের ওপর জুলুম কইরো না, রেস্ট নিও। ডিনার করেছো? করেছি। তোদের তো এখন ব্রেকফাস্টের সময় না? নাস্তা খাওয়া শেষ আমাদের। আমার দাদুমণি কই? ওকে দে, ওর জন্যই তো খালি মন পড়ছে আমার। দাঁড়াও, ডাকছি ওকে। আরিশা, আরিশা মা। কিছুক্ষণের মধ্যেই রুমে ঢুকলো আরিশা। স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি। তবে ওর হাঁটা দেখে কেন যেন ভালো লাগলো না ধ্রুবর। তবে বাচ্চাটার মুখে হাসি লেগে আছে। কি হয়েছে বাবা? দিদা ফোন দিয়েছে। দিদা? খুশির পরে মনে হয় আরও কয়েক ডিগ্রি উপরে উঠে গেল আরিশার। ছমেরি ফোনটা হাতে নিল। দিদা, আসসালামু আলাইকুম। তুমি কেমন আছো? নিজের দাদির সাথে বেশ কিছুক্ষণ কথা বলল আরিশা। ধ্রুব চুপচাপ আরিশাকে দেখছিল। কোথাও মনে হচ্ছে কোনো সমস্যা আছে। ওর কপালে হাত রাখলো ধ্রুব। কপালটা হালকা গরম, নার্ভাস ফিল করলো ধ্রুব। ইতিমধ্যে আরিশা ফোনটা ধ্রুবর হাতে দিয়েছে। ওপাশ থেকে ধ্রুবকে রাহেলা বেগম উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন, ধ্রুব বাবু ঠিক আছে তো? ওর গলা কেমন নাকি নাকি ঠেকলো আমার কাছে। এত দূরে মাকে ধ্রুব টেনশন দিতে ইচ্ছে করলো না। না মা, বাবু একদম ঠিক আছে। সকাল সকাল তো ঘুম থেকে উঠেছে, তাই হয়তো এরকম শোনাচ্ছে গলার আওয়াজ। তুমি খামোখা টেনশন নিও না তো। বিয়ে খেতে গেছো তাই নিয়ে মজা করো। প্রবাসী বাঙালিদের খোঁজ খবর নাও, ওদের সাথে সময় কাটাও। এই, আরে তোকে তো বলতেই ভুলে গেছি। প্রবাসী বাঙালিদের কথা মনে পড়লো। আমার সাথে এবার কাদের দেখা হয়েছে জানিস? কাদের? রুহুল কবির আঙ্কেলের কথা মনে আছে তোর? তোর বাবার বন্ধু ছিল তিনি। মনে আছে আঙ্কেলের কথা। ওনার একটা ছেলে আছে, রুদ্র ভাইয়ার সমান হবে। একদম ঠিক ধরেছিস, ওই ছেলেটার নাম শিহাব। এইবার মিন্টুর এখানে এসে শিহাব আর ওর ছোট বোন সাজিয়ার সাথে দেখা হয়েছে আমার। কত বছর পর দেখলাম ওদের, খুব ভালো লেগেছে আমার। ভালো। আমার তরফ থেকে ওনাদের সালাম দিও। আচ্ছা মা, আমি রাখি এখন, একটু কাজ আছে। তুমি শুয়ে পড়ো, রাত হয়ে যাচ্ছে তো অনেক। আচ্ছা বাবা, খেয়াল রাখিস নিজের আর আরিশার। ওর জন্যই তো সব টেনশন। দোয়া রইল আমার। আল্লাহ হাফেজ। মায়ের ফোন রেখে সোজা নিচে নামলো ধ্রুব। আরিশাকে বের হতে দেখলো বাসা থেকে। তাড়াতাড়ি যে থামিয়ে দিল বাচ্চাটাকে। মা, আজ স্কুলে যাওয়ার দরকার নেই তোমার। কেন বাবা? তোমার শরীরটা খারাপ মনে হচ্ছে, আজ বাদ দাও, কাল চলে যেও। আরিশা কোনো জেদ করলো না, বরঞ্চ ওকে দেখে মনে হলো যেন স্বস্তি পেয়েছে এই কথা শুনে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আরিশা। দুপুর 2টা। অর্ণিমার মোবাইলে 2বার কল এসেছে। এতক্ষণ ক্লাসের বাচ্চারা সামনে থাকায় ফোন ধরতে পারেনি সে। ব্যাগ থেকে মোবাইল বের করে দেখল ধ্রুবর কল। এই সময় অর্ণিমা স্কুলে থাকে জানে ধ্রুব। এমনি এমনি ফোন দেওয়ার কথা না ওর। তার মানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। মনে কু ডাকলো অর্ণিমার। তাড়াতাড়ি কল ব্যাক করলো ও। হ্যালো। আজকে উঠলো অর্ণিমা ধ্রুবর কথাই। কিভাবে হলো এটা? আমি এক্ষুনি আসছি। এই বলে সুপারভাইজারের রুমে অর্ণিমা দৌড়ালো। এখনই ছুটে নিয়ে ওকে বের হতে হবে এখান থেকে। তাড়াতাড়ি যেতে হবে ওকে ছোট্ট আরিশার কাছে।
হন্তদন্ত হয়ে খান প্যালেসে প্রবেশ করলো অর্ণিমা। এক দৌড়েই দোতলায় চলে আসলো। স্টাফদের কারণেই দোতলায় গিজগিজ করছে। ওদের ভিড় ঠেলে আরিশা রুমে ঢুকে আটকে উঠল। ছোট আরিশা অচেতন অবস্থায় শুয়ে আছে। ওর মাথার পাশে ধ্রুব বসা। ডাক্তার আরেক পাশে ওর হাত থেকে রক্ত নিচ্ছে। অর্ণিমা শুনতে পেল ডাক্তারের কথা। আরিশা মামনি ডিহাইড্রেটেড হয়ে গেছে ধ্রুব। এই কারণে ও হয়তো ঘুমের মধ্যেই ফেইন্ট হয়ে গিয়েছিল। ও মনে হয় ওরালি কিছু নিতে পারবে না। আমি বরঞ্চ ওকে স্যালাইন চড়ানোর ব্যবস্থা করি। যেটা ঠিক মনে করেন আঙ্কেল। অনিমা স্পষ্ট বুঝতে পারলো যে ধ্রুবর গলা কাঁপছে। রুমের ভেতর ঢুকলো। ধ্রুব ওর দিকে তাকাতেই মনে হয় কিছুটা স্বস্তি পেল। যে দাঁড়ালো অনিমা ওর পাশে। 15 মিনিটের মধ্যে আরিশার রুমটাকে অস্থায়ী একটা হাসপাতালের কেবিন বানিয়ে ফেলা হলো। বাচ্চাটার হাতে ক্যানোলা করার সময় ধ্রুব সহ্য করতে পারছিল না। অন্যদিকে ঘুরিয়ে ফেলেছিল নিজের মুখ। অনিমা তখন ধ্রুবকে সরিয়ে আরিশার পাশে বসলো। যদিও বাচ্চাটা অবচেতন, তাও ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল অনিমা। ডাক্তার স্যালাইন ইনজেক্ট করার পর বললেন, আমার মনে হয় এক ব্যাগ স্যালাইন মামনির জন্য যথেষ্ট। আঙ্কেল, ও এখনো চোখ খুলছে না কেন? ধ্রুবর উদ্বিগ্ন অসহায় দৃষ্টিপানে তাকিয়ে ভরসার হাসি হাসলেন ডাক্তার। আমি তো বললামই ধ্রুব, বাবু ভীষণ উইক হয়ে গেছে। ও তো ওয়েদার চেঞ্জের সময় এমনিতেই আনস্টেবল থাকে জানোই। তবে আমি এখানে যা যা চেক করা যায় করে দিয়েছি। সেরকম কোনো সমস্যা দেখতে পারছি না। ব্লাড স্যাম্পলটা টেস্ট হয়ে আসুক, তারপর বোঝা যাবে। এই স্যালাইন চড়তে চড়তেই দেখবা মামুনি উঠে বাছে। আর এমনি কোনো সমস্যা হলে কল দিও আমাকে। ডাক্তারের সাথে রুম থেকে বের হয়ে গেল ধ্রুব। অর্ণিমা আরিশার পাশেই বসে রইল, মাথায় হাত বুলিয়ে চলেছে। কিছুক্ষণ পর ধ্রুব রুমে আসলে অর্ণিমা সরে যেতে চাইল, তবে তাতে হাতের ইশারায় ধ্রুব বাধা দিল। পাশে রাখা চেয়ারে বসলো। অর্ণিমা একবার আরিশাকে দেখে ধ্রুবর দিকে চাইল। কিভাবে হলো এসব? কালকেই হাঁচি দিল, আজকে এত সিরিয়াস অবস্থা বাবুর। বড় করে একটা নিঃশ্বাস নিল ধ্রুব। আরিশার ব্যাপারটা একটু অন্যরকম। ভাইয়া আর মিথিলার মৃত্যুর পর থেকে ও প্রায় সময় ঘুমে দুঃস্বপ্ন দেখে। এই কারণে মা ওকে একা রুমে খুব একটা ঘুমোতে দেন না। নিজের রুমেই শোয়ান। মারা যাওয়ার পর থেকে আরিশার সাথে রিনা ঘুমাচ্ছে এই রুমটাতে। আমি যেহেতু অনেক রাত পর্যন্ত অফিসের কাজে ব্যস্ত থাকি, তাই বাবুকে দেখতে সমস্যা হয়নি এই কয়দিন। আজ সকালে বাবুর শরীরটা খারাপ হয়ে যায়, তবে এতটাও না যে আমরা অ্যালার্ট হব। আমার রুমেই খাটেই শুইয়ে রেখেছিলাম ওকে। বাবু মনে হয় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ খেয়াল করলাম ঘুমের মাঝে গোঙাচ্ছে ও, আর থরথর করে কাঁপছে। কাছে যেয়ে ধরতেই দেখি ঘা পুড়ে যাচ্ছে। ওকে ওঠাতে চাইলাম আমি, চোখটাও খুললো একবার, তারপর হুট করে গাটা ছেড়ে দিল আমার উপর, অজ্ঞান হয়ে গেল। ধ্রুবর কাছে থেকে কথাগুলো শুনে বারবার বুক ধরপড় করছিল অর্ণিমার। এভাবে কষ্ট পেয়ে বাচ্চাটা ভাবতেই কান্না পেল ওর। হঠাৎ ওর পাশে কিছু একটা নড়ার অনুভূতি পেল অর্ণিমা। ঝট করে তাকিয়ে দেখলো আরিশা আস্তে আস্তে চোখ খুলছে। ধ্রুব সেটা দেখতে পেয়েছে, তাই দৌড়িয়ে অর্ণিমার পাশে এসে দাঁড়ালো। আরিশার মুখটা সাদা হয়ে আছে একদম, তবে অর্ণিমার আর ধ্রুবর চেহারা দেখে দুর্বল একটা হাসি দিল। বাবা, আন্টি এসেছে? মা, আমি এখানেই আছি, তোমার পাশে আছি মামনি। তুমি যেও না। আমি কোথাও যাব না, আমার আরিশাকে ছেড়ে এখানেই থাকবো। তুমি ঘুম দাও। আরিশা আবার চোখ বন্ধ করে ফেললো। অর্ণিমা ধ্রুবর দিকে তাকালো তখন। স্লাইন যেহেতু চলছে, তাহলে এখন তো বাবুকে খাবার দেওয়া যাবে না। কখন খাবার দিতে বলেছেন ডক্টর? ঠিক আছে। এই ব্যাগটা শেষ হলে পরে দিতে বলেছে, তবে শুধুই লিকুইড খাবার, যেটা ও ইজিলি ডাইজেস্ট করতে পারে। আমি নার্গিসকে স্যুপ বানাতে বলে দিয়েছি। একটু থেমে তারপর অনিমার দিকে হঠাৎ তাকালো ধ্রুব। আরে, আপনি তো আমার ফোন পেয়ে মনে হয় সোজা ছুটে এসেছেন এখানে। লাঞ্চও তো করেননি। আপনি হাত মুখ ধুয়ে লাঞ্চটা করে নিন। না না না, আমি ঠিক আছি, এখন কোথাও যাব না এখান থেকে। আরিশার আগে স্লাইন শেষ হোক। কিছু বলল না আর ধ্রুব রুম থেকে বের হয়ে গেল কিছুক্ষণের জন্য। যখন ফিরে আসলো তখন ওর সাথে নার্গিস ঢুকলো একটা ট্রেতে খাবার নিয়ে। আরিশার পড়া টেবিলে খাবার রেখে নার্গিসকে চলে যেতে বলল ধ্রুব। নার্গিস চলে যাওয়ার সাথে সাথে অর্ণিমাকে টেনে নিয়ে খাবারের সামনে বসিয়ে বলল, চুপচাপ খাওয়া শেষ করো। হা হয়ে গেল অনিমা, তবে আর তর্ক না করে খেতে বসে গেল। খাওয়া শেষ হলে ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে নিল। এই পুরো সময়টা আরিশার পাশে বসেছিল ধ্রুব। অনিমার সাথে নিঃশব্দে সরে যেই অনিমাকে জায়গা করে দিল। বসতে বসতে বলল অনিমা, আপনি নিজেও নিশ্চয় এখনো লাঞ্চ করেননি। পরে করব। এবার চোখ গোল করে রাগ দেখালো অনিমা। এখন খেয়ে আসুন, আমি আছি আরিশার পাশে। ফোনটা পাশে
ফোনটা পাশে রাখেন, কিছু দরকার পড়লে কল দিব। আর রিনাকে এখানে থাকতে বলেন, ও ছোটাছুটি কাজটা করতে পারবে। লক্ষ্মী বাচ্চার মতন শুভ মেনে নিল। ঠিক আছে। এই বলে শুভ রুম থেকে বের হয়ে গেল। গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুরের মধ্যে মানুষটার মাঝে গভীর পার্থক্য দেখতে পাচ্ছে অনিমা। আজ হুট করে মনে হচ্ছে বয়স বেড়ে গেছে ওনার। চেহারাটা একদম মলিন হয়ে গেছে, চোখও মনে হয় লাল ছিল। কি যেন আবার কেঁদেছে কিনা, তাহলেও অবাক হবে না অনিমা। 20 মিনিট পরে আরিশা রুমে আসলো ধ্রুব। ও ছোকার 2-3 মিনিট পরে চোখ খুলল আরিশা। অনিমা ধ্রুব আবার ঝুঁকে দেখলো ওকে। এবার আরিশার চোখ আগের থেকে কম ঘোলাটে মনে হচ্ছে। ওদের দেখে একটু উঠে বসতে চাইলো, কিন্তু ওকে উঠতে দেওয়া হলো না। অনিমা তাড়াতাড়ি বলল, আম্মু একদম নড়বা না, স্লাইন চলছে এখনো। কিন্তু আমার শুয়ে থাকতে ভালো লাগছে না আন্টি, খুব গরম লাগছে। আরিশার মাথায় হাত রাখলো ধ্রুব। কপাল ঠান্ডা, তার মানে জ্বর নেমে গেছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলো। আরিশার কপালে চুমু দিয়ে বলল, এখনো উইক আছো তুমি মা, শুয়ে রেস্ট নাও। আচ্ছা, কিন্তু তোমরা কোথাও যেও না। ছোট্ট একটা হাসি দিল ধ্রুব। আমরা কোথাও যাচ্ছি না, তুমি আন্টির সাথে কথা বলো, আমি আসছি। ডাক্তারের সাথে কথা বলে ধ্রুব রুমে ঢুকে দেখলো আরিশার হেলান দেওয়ানো হয়েছে। সেভাবেই অরিনার সাথে খেলছে। এখন অনেকটা স্বাভাবিক। ধ্রুব চোখের ইশারায় অনিমাকে বাহিরে আসতে বলল। বাহিরে এলে অনিমাকে ডাক্তারের সাথে হওয়া কথাগুলো জানালো ধ্রুব। ডাক্তার বলল এখন আর তেমন চিন্তার কিছু নেই, স্যালাইনও বোধহয় আর লাগবে না আজকে। এখন বাবুকে লিকুইড খাবারগুলো দেওয়া যেতে পারে। তাহলে তো ভালোই। অর্ণিমা, একটা অনুরোধ ছিল আপনার কাছে। বলুন। আজ রাতটা যদি আরিশার কাছে আপনি থাকতে পারতেন, আই মিন রাতেও জ্বর। আপনার এটা বলার কোনো প্রয়োজন নেই। এই অনুরোধটা না করলেও আমি থাকতাম আজকে। কৃতজ্ঞতায় হাসি ফুটল ধ্রুবর মুখে। তারপর ওরা দুজন আরিশার রুমে ঢুকে পড়ল। সন্ধ্যা পর্যন্ত ভালোই রইল আরিশা, তবে রাতে আবার সেই হাড় কাঁপানো জ্বর উঠল ওর। বাসার সবাই মিলে ছোট্ট বাচ্চাটার সেবায় লেগে গেল। অনিমা আর ধ্রুব একভাবে বসে রইল আরিশার মাথার কাছে। অনেক কষ্টে 1-1.5 ঘন্টা পর জ্বরকে কাবু করা গেল। রাতে আরিশার পাশে শুয়ে রইল অনিমা। ওর ধ্রুব মিলে ঠিক করেছে পালা বদল করে আরিশার পাশে থাকবে ওরা। যখন ধ্রুবর সময় হলো থাকার, তখন ও আগে আসলো অনিমার কাছে। অর্ণিমা, আপনি আমার রুমে গিয়ে শুয়ে পড়ুন, আমি এখন বসবো এখানে। আমি এখানেই থাকি, আজ রাত না শুলে কোনো সমস্যা হবে না। আমার সমস্যা হবে। কিন্তু আপনি কোনো কথা তর্ক ছাড়া শুনতে পারেন না, তাই না? এই বলে আরেকবার অনিমার হাত ধরে ওকে নিজের রুমে নিয়ে আসলো ধ্রুব। অনিমা তখনও পেছন থেকে বলেই চলেছে, আসলে আমার ঘুমের দরকার নেই। এক রাত না ঘুমালে এমন কিছুই হবে না আমার। দাঁড়িয়ে গেল ধ্রুব। অনিমার দিকে ঘুরে যেয়ে বলল, কিন্তু আপনি অসুস্থ হলে আমার সমস্যা হবে। অনিমার অবাক হয়ে থমকে যাওয়া চেহারাটা নিজের দুহাতে ভরে নিয়ে ধ্রুব নিজের সুর নমনীয় করল। আরিশার অবস্থা দেখে এমনিতেই আমার কিছু ভালো লাগছে না, তার উপর যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে আমি একদম ভেঙে পড়ব। প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ ফর মাই সেক। ধ্রুবর 2 হাতে নিজের হাত রাখলো অনিমা। মিষ্টি একটা হাসি দিয়ে আশ্বস্ত করলো ওকে। হেসে দিল ধ্রুব। আমি তাহলে যাই, বাবু একা আছে, ভালো একটা ঘুম দেন এখন। গুড নাইট। গুড নাইট। পরদিন সারাদিনই প্রায় আরিশার গা গরম থাকলেও বিকেলের পর জ্বরটা পুরোপুরি ছেড়ে দিল। ইতিমধ্যে একবার ডাক্তার এসেছিলেন, ব্লাড রিপোর্ট পেয়েছেন তিনি। খুশির খবর শোনালেন যে কোনো খারাপ কিছু আসেনি রিপোর্টে। ভাইরাস ফিভার ছিল, তবে আরিশার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি আছে, সেটার দিকে খেয়াল রাখতে বলা হলো। সামনে আর একটা ব্লাড টেস্ট করবে হিমোগ্লোবিন আরেকবার চেক করার জন্য। সন্ধ্যায় জ্বরটা ছাড়লেও আরিশার শরীরে দুর্বলতা রয়ে গেল প্রচুর। তাই অর্ণিমা কোনোভাবে ওকে খাট থেকে নামতে দিল না। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ধ্রুবকে বলে বেদানা, লাল শাক আর ক্রানবেরি জুস আনিয়ে নিল। সেগুলোই স্বাভাবিক খাবারের পাশাপাশি আরিশাকে খাওয়াতে লাগলো। রাত 9টার দিকে আরিশাকে খাইয়ে অনিমা ধ্রুব বসল ডিনার করতে। বিকেলবেলা ডাক্তারের কাছে রিপোর্টটা শোনার পর থেকে ধ্রুবর মনে হচ্ছিল যেন অনেক বড় একটা বোঝা ওর কাঁধ থেকে নেমে গেছে। আরিশা ভালো আছে জেনে এখন ভীষণ হালকা অনুভব করছেও। তবে কিছুক্ষণ আগ থেকে একটা নতুন ভীতি কাজ করেছে মনে। অনিমা গতকাল রাতে আরিশার জন্য থেমেছিল, তবে আজ আরিশা সুস্থ হয়েছে অনেকটা। ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছে অনিমা। তাহলে এখন নিশ্চয়ই ডিনারের পরে চলে যেতে চাইবে ও, আর তখন ধ্রুব ওকে থামাতেও পারবে না। কিন্তু আজ কোনোভাবেই অনিমাকে ছাড়তে চাচ্ছে না ধ্রুব। কেন যেন খুব ইচ্ছা করছে আজ রাতটা অনিমাকে নিজের কাছে রাখতে। তবে এই অধিকার এখনো হয়নি ধ্রুবর আর।
ঠিক সেই মুহূর্তে ধ্রুবর চিন্তায় হানা দিল অনিমা। আপনাকে কিছু বলার ছিল। অনিমার দিকে মনোযোগ দিল ধ্রুব। বলুন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আরও 3-4টা দিন আরিশার সাথে থাকতে চাই। ওর হিমোগ্লোবিনটা। অবশ্যই থাকবেন, কেন থাকবেন না? আরিশা উইল লাভ দ্যাট। ধ্রুবর উৎসাহিত কণ্ঠ শুনে কপাল কোচকাল অনিমা। এত খুশি মনে হচ্ছে কেন মানুষটাকে? মুখ সোজা করে বলল, না মানে আমি আসলে আরিশার রক্ত শূন্যতা নিয়ে চিন্তিত, তাই এই ব্যাপারটা নিজের হাতেই হ্যান্ডেল করতে চাচ্ছি। চুপ হয়ে গেল ধ্রুব। হঠাৎ অনিমার দিকে আবার নিজের সম্পূর্ণ মনোযোগ টানলো। কিছু মুহূর্ত আগেও যেই উৎসাহ চেহারায় ছড়িয়েছিল তা অনিমার আরিশার প্রতি মমতা দেখে চলে গিয়ে কৃতজ্ঞতা তার জায়গা করে নিয়েছে। মুখে সেই এক হাসি নিয়ে রাখলো। অনিমা বলতে থাকলো, কাল বৃহস্পতিবার, আমি স্কুল থেকে লিভ নিয়ে নিব একদিনের। পরে 2 দিন এমনিতেই ছুটি, তাহলে 3 দিন ভালোভাবে দেখে রাখতে পারবো আরিশাকে। ধ্রুব শুধু হেসে সম্মতি জানালো। খাওয়ায় ব্যস্ত হয়ে গেল আবার ওরা। কিছুক্ষণ পরে প্রশ্ন করলো অনিমা, আন্টিকে কি জানানো হয়েছে আরিশার কথা? আপনার কি মাথা খারাপ হয়েছে? আম্মাকে জানালে পরের ফ্লাইটে দেশে চলে আসবেন তিনি। পৃথিবীর কেউ তাকে থামাতে পারবে না। আর বাবুর যেহেতু সিরিয়াস কিছু হয়নি, তাই এখন মামার বাসায় নতুন ঝামেলা ক্রিয়েট করতে চাচ্ছি না। অনিমা হঠাৎ অপরাধীর মতন বলল, বুঝতে পারছি। আন্টি যখন দেশে আসবেন আমাকে নিশ্চয়ই অনেক বকা দেবেন। কেন? আরে আন্টি আমাকে এই 1 মাস এখানেই থাকতে বলেছিলেন আরিশার কাছে। আমি মানা করে দেয়াতে উনি বলেছিলেন যাতে রোজ অন্তত আসা যাওয়ার উপরে যেন থাকি। এখন আন্টি নিশ্চয়ই বলবেন যে আমি থাকলে হয়তো বাবুর অনিয়ম হতো না, আর এরকম শরীরও খারাপ হতো না। দাঁড়ান, আপনাকে মা বলেছিলেন এই বাসায় 1 মাস থাকতে? হ্যাঁ। আর আপনি মানা করে দিয়েছিলেন? হ্যাঁ। ইন্টারেস্টিং। ধ্রুবর চোখে স্পষ্ট দুষ্টামি দেখতে পেল অনিমা। সতর্ক হয়ে গেল। এখানে ইন্টারেস্টিং হওয়ার মতো কি পেলেন? অনিমার পাশেই বসেছিল ধ্রুব। নিজেকে অনিমার কাঁধের পাশ দিয়ে নিয়ে এসে ওর কানে কানে বলল, যদি ভুল না করে থাকি তাহলে সেই একই দিনে নিজের পছন্দের কথা বলেছিলাম আপনাকে, তাই না? বলেছিলাম যে আপনাকে জানতে চাই আমি। অনিমা ছট করে ধ্রুবর চেহারার দিকে তাকালো। হঠাৎ খাবারের ইচ্ছা চলে গেছে ওর। ধ্রুব ওর কথা সেই দুষ্ট হাসি নিয়ে চালিয়ে গেল, আপনার কি মনে হয়নি যে একই ছাদের নিচে থাকলে আমরা আরো তাড়াতাড়ি একে অপরকে চিনতে পারতাম? মানা করাটা কি খুব জরুরি ছিল? পিঠ সোজা করে ঝোঁক গেল অনিমা। এর উত্তরে কি বলবে তার মাথায় ঢুকলো না। ঝুঁকবে কি আর কি, মনে হচ্ছে পুরো মাথায় বন্ধ হয়ে গেছে ওর। ধ্রুব তখন বিজয়ের হাসি হেসে নিজের জায়গায় ফিরে গিয়ে খাওয়াই মন দিল আবার। ডিনারের পরে ধ্রুব সোজা আরিশার রুমে চলে গেল আর অনিমা গেল রান্নাঘরে। নার্গিস 2টা থার্মোফ্লাক্সে পানি আর স্যুপ করে রেখেছে। একটা ফ্লাক্স নিয়ে নিল অনিমা, আরেকটা নার্গিস নিয়ে ওর পিছে পিছে আরিশার রুমে আসলো। রুমে ঢুকে দেখলো ধ্রুবকে ঘুমের মাঝে কি যেন বলছে আরিশা। ধ্রুব অনিমাকে সাথে সাথে ইশারায় পানি দিতে বলল। অনিমা ফ্লাক্স থেকে পানি বের করে ধ্রুব হাতে দেওয়ার জন্য আরিশার কাছে আসলো। তবে কাছে আসতেই বিরক্ত ভরা কণ্ঠে বলল আরিশা। প্রথমে ধ্রুব আর অনিমা বুঝলো না, ভাবলো ঘুমের ঘরে হয়তো আরিশা কথা বলছে। কিন্তু অনিমা ঘুরে আবার হাঁটা দিতে আরিশা আবার বিরক্তি প্রকাশ করলো। তখন বুঝলো অনিমা। সাথে সাথে খাটের এক পাশে বসে নিজের পায়ের নুপুর খোলা শুরু করলো। অবাক হলো ধ্রুব। আস্তে করে জিজ্ঞেস করলো ওকে, কি করছেন? নুপুর খুলছেন কেন? আরিশা এটার আওয়াজ নিতে পারছে না, ওর খারাপ লাগছে বোধহয়। অনিমার দিকে তাকালো ধ্রুব। অন্ধকারে ওর আশ্চর্যজনিত চেহারাটা অনিমা দেখতে পেল কিনা কে জানে। রাত 2টো বাজে। ধ্রুব অনেক আগে আরিশার রুম থেকে নিজের রুমে এসে অফিসের কাজ শুরু করেছে। এইমাত্র সব শেষ করে ল্যাপটপ বন্ধ করলো। আরিশাকে চেক করতে রুমে গেল। যে দেখে অনিমা তখনও জেগে আছে। আরিশার পাশে শুয়ে শুয়ে মোবাইলে কি যেন পড়ছে বোধহয়। ধ্রুবকে দেখে সোজা হয়ে বসলো। ধ্রুব আরিশার কাছে আসলো। প্রথমে কপালে হাত দিয়ে জ্বর চেক করলো। জ্বর নেই। আমিও 5 মিনিট আগেই দেখেছি, আসেনি আর জ্বর। আলহামদুলিল্লাহ। নিঃশব্দে হাসি দিল দুজন। তারপর অনিমা আবার মন দিল নিজের মোবাইলে। ধ্রুব সেটা দেখে চলে যেতে নিচ্ছিল, তবে আবার ঘুরে দাঁড়ালো। অর্ণিমা, এখনই ঘুমিয়ে পড়বেন? না, কেন? আর কিছু বলল না ধ্রুব। আরিশার পাশ থেকে খাট ঘুরে অনিমার কাছে যেয়ে দাঁড়ালো। নিঃশব্দে একটা হাত বাড়িয়ে দিল অনিমার দিকে।
অবাক অনিমা কিছু না বুঝেই নিজের হাত রেখে দিল সেই হাতের উপর। ওকে টেনে খাট থেকে ওঠালো ধ্রুব। আরিশা রুমের সাথে লাগোয়া বারান্দায় নিয়ে গিয়ে চুপি সারে। রাতের আকাশটা অন্ধকার হয়ে আছে, মেঘের চাদরে ঢাকা পড়েছে চাঁদ। আলো বলতে এই মুহূর্তে পোস্ট সাইডের বাতিটাই শুধু আছে। এরকম অন্ধকারে আরিশার বারান্দায় দাঁড়িয়ে রইল দুজন কিছুক্ষণ। ধ্রুব সেই যে অরুণিমার হাত ধরেছে আর ছাড়েনি, তবে এর থেকে বেশি কাছে আসার চেষ্টা করেছে না। আবার দুজনেই পুলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ মৃদুস্বরে ধ্রুব বলে উঠল, অর্ণিমা, ধন্যবাদ। কিসের জন্য? হিসেব নেই। তাহলে ধন্যবাদ দিচ্ছেন কেন? ধ্রুব এর উত্তরে অনিমার হাতটা আরো শক্ত করে ধরল। অনিমাও লজ্জায় হেসে দিল সেই বন্ধনের দিকে তাকিয়ে। আপনার নূপুর খুব প্রিয়, তাই না? হুম হুম আমার খুব মিষ্টি লাগে এর ধ্বনি। আমার নিস্তব্ধতা একেবারেই পছন্দ না, কেন যেন ভয় পাই খুব। তাই আমি যেখানেই যাই এই নূপুরের আওয়াজটা আমার আশপাশের নিস্তব্ধতা ভেঙে দেয়। তাহলে আপনি নূপুরটা খুলে ফেললেন কেন? বিলম্বহীন কণ্ঠে বলে অনিমা। আরিশার কষ্ট হচ্ছিল তো, দেখলেন না? মুগ্ধ হয়ে অনিমার দিকে ফিরল ধ্রুব। আপনি আরিশাকে নিয়ে কিভাবে এতটা ভাবতে পারেন? অনিমা মুচকি হাসি দিল। আসলে আমি নিজেও জানি না। আপনাকে সেদিন পার্কে বললাম না কিভাবে যেন বাচ্চাটার সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছি আমি। আরিশাকে নিজের লাগে এখন। অনেকক্ষণ নীরব কাটে দুজনের মাঝে, তবে সেটা খুব তাড়াতাড়ি ভাঙে ধ্রুব। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে অর্ণিমা। হুম, যদি আমাদের বিয়ে হয় তাহলে কি সেটা আপনি শুধু আরিশার জন্যই করবেন? অবশ্যই তাই করার কথা না? থমকে গেল ধ্রুব। আবছা আলোয় অনিমা দুষ্টুমি বুঝতে পারল না, তবে ধ্রুবর হকচকে যাওয়াটা ঠিকই টের পেয়েছে অনিমা। হাতের বাঁধনের ওপর হঠাৎ শিথিলতাতেই সেটা স্পষ্ট। অনিমা আস্তে করে হেসে ফেলল। যদি আরিশার জন্যই সব কিছু হতো তাহলে তো আন্টির প্রপোজালটাই অ্যাকসেপ্ট করে নিতাম, বোকা। দম ফেলল ধ্রুব। অনিমা দুষ্টুমি এখন ধরতে পারল। হাতটা আবার শক্ত করে ধরে টান দিয়ে কাছে নিয়ে আসলো ওর। আমার সাথে দুষ্টুমি হচ্ছে, তাই না? আপনাকে বোকা বানানোটা খুবই সহজ, যে কেউ আপনাকে বোকা বানাতে পারবে। আমার তা মনে হয় না। আপনি ছাড়া এই অধিকার কাউকে দেইনি আমি। লজ্জায় চুপ হয়ে গেল অনিমা। এক মুহূর্তের জন্য বোবা হয়ে গেল পুরো। ধ্রুব চুপচাপ ওকে দেখছে আর হাসছে। আজকে না যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। সত্যি বলতে আজ ছাড়তে চাচ্ছিলাম না আপনাকে আমি, তবে কোন অধিকারে থামিয়ে রাখতাম তাই কিছু বলিনি। আবার 2 মুহূর্ত দুজনের মাঝে নীরবতা। তারপর অনিমা হেসে দিল হুট করে। ধ্রুব অবাক হয়ে জিজ্ঞেস করলো, হাসছেন যে? গতকাল আপনি যখন আমাকে দুপুরে টান দিয়ে খাবার খাওয়াতে বসালেন তখন তুমি সম্বোধন করে বকা দিয়েছিলেন আমাকে। তাই নাকি? খেয়াল করিনি তো। আমিও পরে বুঝেছি যে আপনি নার্ভাস ছিলেন আরিশাকে নিয়ে তখনই, তাই। অর্ণিমা, আপনাকে তুমি করে যদি ডাকি সমস্যা আছে আপনার? একটু থেমে উত্তর দিল অনিমা। আমি তো তখন ভেবেছিলাম আপনি আমাকে আসলেই তুমি ডাকা শুরু করে দিয়েছেন। পরে যখন বুঝলাম যে আপনি ভুল করে ডেকে ফেলেছেন তখন আমার ব্যাপারটা ভালো লাগেনি। অনিমার অভিমানী নালিশটা এত আদর লাগলো ধ্রুবর কাছে যেও অনিমার 2 কাঁধ ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, আর এই ভুল হবে না। মুহূর্তেই হেসে ফেলল অনিমা। অনেকক্ষণ ধরে বাবুর কি অবস্থা জানি না, একটু দেখে আসি ওকে। ভেতরে সে আরিশাকে দেখে নিল দুজন। ঘুমের গভীরতায় অচেতন বাচ্চাটা। নিশ্চিত হয়ে অনিমার দিকে তাকালো ধ্রুব। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরের সুরে বলল, আর রাত জেগো না, তুমিও ঘুমিয়ে পড়ো। ছোট্ট একটা হাসি দিল অনিমা। চোখের ইশারায় বুঝিয়ে দিল যে ও এখনও ঘুমাতে যাবে। সন্তুষ্ট হয়ে হেসে রুম থেকে চলে গেল ধ্রুব। নিউ ইয়র্কে সন্ধ্যা গড়িয়েছে। সাজিয়া ক্যাম্পাস থেকে বন্ধুদের সাথে বের হয়েছিল যখন ভাইয়ের ফোন আসলো। বিরক্ত হয়ে ফোনটা ওঠালো সাজিয়া। ভাইয়া, আই এম বিজি নাও। তুই কোথায় আছিস সেটা বল। কেন? দরকার আছে। ক্যাম্পাসে আছিস? হুম। আমি নর্থ এন্ড ক্যাফেতে ওয়েট করছি, তাড়াতাড়ি আয়। কিন্তু ভাইয়া আমার... আরে কিছু শুনতে পাচ্ছি না আমি। আই এম ওয়েটিং। বলে ফোনটা কেটে দিল শিহাব। প্রচণ্ড বিরক্ত হলো সাজিয়া। ভাইয়ের এই স্বভাবটা একদম সহ্য হয় না ওর। নিজের বন্ধুদের দিকে তাকিয়ে বলল, গাইস, I can't quit now. My brother is waiting for me. He has something urgent to talk with me. So I guess I will call it a day. Have fun, guys.
রাগে গজগজ করতে করতে কফি শপে ঢুকলো সাজিয়া। রেস্তোরাঁর এক কর্নারে শিহাবকে বসে থাকতে দেখলো। গটগট করে হেঁটে যে ওর সামনে দাঁড়ালো সাজিয়া। কি ব্যাপার, আমাকে এভাবে ডাকলা কেন? এভাবে চিৎকার করছিস কেন তুই সাজিয়া? আশেপাশে কত মানুষ, তারা শুনলে কি বলবে? কিছু বুঝলে তো বলবে। এই ভিনদেশিরা আমাদের ভাষা বোঝে? টোন তো বোঝে, চিৎকার করিস না, বস। কি এমন ইম্পর্টেন্ট কথা ছিল তোমার যেটা ওয়েট করা গেল না?